গল্পের আসর বা অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছবির দেশে কবিতার দেশে। আজ রয়েছে এর অষ্টম পর্ব। যাকে বলে জীবনযুদ্ধ কিংবা সংসার যাত্রার বিক্ষুব্ধ তরঙ্গমালা, তাতে আমি হাবুডুবু খেতে লাগলাম কলকাতায় ফিরে এসে। বিদেশে বসে আমি বাংলা লিখে নিজস্ব খরচ চালাবার একটা মরীচিকা দেখেছিলাম। এবার টের পাওয়া গেল সেটা বড়ই নিষ্ঠুর মরীচিকা। ফেরার পথে লন্ডন, জেনিভা, রোম ঘুরে আমি শেষ থেমেছিলাম কায়রোতে। ইতিহাস আমার বরাবরের প্রিয়। ভেবেছিলাম আর এই জন্মে কোনো দিন বিদেশে আসার সুযোগ হবে না। মিশরের পিরামিড কয়েকটা দেখে যেতেই হবে। কায়রোতে চিনি না কাউকেই, তাতে কি আসে যায়। সুটকেস হাতে নিয়ে ঘুরে ঘুরে বার করেছিলাম একটা সস্তার হোটেল। স্ফ্রিকেন্স ও স্টেপ পিরামিড দেখার পর একদিন একলা একটা উট ভাড়া করে মরুভূমির উপর দিয়ে গিয়েছিলাম দূরের পিরামিডগুলো দেখতে। একদিন পয়সা করে হিসেব করে দেখলাম হোটেলের বিল মেটাবার পর আমার কাছে আর মাত্র $10 থাকবে। এরপর ডামাস্কাসে যাওয়ার ইচ্ছে ছিল, তার হবে না। আমার প্লেনের টিকিটে যে কোনো জায়গায় যাওয়া যায়, কিন্তু গ্রাসাচ্ছাদনও হবে কি দিয়ে। এবার তাহলে মুসাফির বাড়ি ফেরো। যেদিন কলকাতা ছেড়ে গিয়েছিলাম সেদিন 30-40 জন বন্ধু গিয়েছিল এয়ারপোর্টে। ফেরার সময় কাউকে খবর দেয়নি। আমার জন্য উৎকণ্ঠ প্রতীক্ষায় কেউ নেই। প্যান অ্যামের বিমানের দরজা দিয়ে বেরিয়ে এসে আমার মনে হলো একটা নতুন দেশে এসেছি। ট্যাক্সি ধরার ঝামেলার দরকার কি। আমি একটা বাসে চড়ে গেলাম নাগের বাজার। সেখান থেকে একটা সাইকেলে রিকশায় গাড়ি। 60-এর দশকের গোড়াতেও বিলেত ফেরত লোকদের বেশ খাতির ছিল। তারা বাড়ির মধ্যেও প্যান্টের মধ্যে শার্ট গুজিয়ে পরে থাকতো। দয়া করে বাংলা বললেও তো কেনসিংটনের অ্যাকসেন্টে কেউ কেউ কাঁটা চামচ দিয়ে ভাত ও মাছের ঝোল খেত। দৈবাত কোনো বিলেত ফেরতকে যদি দেখা যেত যে হাত দিয়ে মুড়ি খাচ্ছে, তাহলে ভিড় জমিয়ে ফেলতো পাড়ার বাচ্চা ছেলেমেয়েরা। প্লেন থেকে নেমে রিকশা চেপে বাড়ি ফেরা কোনো বিলেত ফেরতের পক্ষে ছিল অকল্পনীয় ব্যাপার। আমি মাত্র দিন 15 ইংল্যান্ডে ছিলাম, তবু বিলেত ফেরত তো বটে। সেদিক দিয়ে আমি একটা রেকর্ড করেছি বলা যায়। দুপুরবেলা মায়ের স্নেহ মাখা মাছের ঝোল ভাত খেয়ে ছোট্ট একটা ঘুম দিয়ে সন্ধেবেলা প্যান্ট শার্ট ও চটি পরে কফি হাউসে হাজির। তখন কলেজ স্ট্রিটের কফি হাউসে ছিল আমাদের নিত্য আড্ডা। এই দল থেকে চ্যুত হয়ে আমি প্রথম আমেরিকায় পাড়ি দিয়েছিলাম বলে অনেকেই আমাকে খরচের খাতায় লিখে রেখেছিল। হঠাৎ পাগলা দাশুর মতন আমার প্রত্যাবর্তনে অনেকে যেন ভূত দেখেছিল। বন্ধুদের দলের মধ্যে শঙ্কর চট্টোপাধ্যায় ছিল সবচেয়ে নাটকীয়ভাবে উদার ও দরাজ স্বভাবের। শঙ্কর আজ আর নেই বলেই তার কথা বেশি মনে পড়ে। শঙ্করই প্রথম উঠে এসে তুই এসেছিস বলে বিশালভাবে চেঁচিয়ে জড়িয়ে ধরেছিল আমাকে। রাস্তায় ঘাটে চেনাশুনো লোকেরা দেখা হলে জিজ্ঞেস করত, কবে ফিরলে? আমি উত্তর দিতাম, গতকাল, 3 দিন আগে, গত সোমবার। দিন 10 কেটে যাবার পর কেউ আর কিছু জিজ্ঞেস করে না। আমি ঝাঁকের কই, ঝাঁকে মিশে গেলাম। কিন্তু প্রথম প্রথম প্রত্যেক রাতে স্বপ্ন দেখতাম অদ্ভুত ধরনের। আমি কি যেন একটা অতি দরকারি জিনিস ফেলে এসেছি, সেটা আনার জন্য চেপেছি আবার বিমানে। কিংবা আমি কোনো একটা অচেনা শহরে রাস্তা হারিয়ে ফেলেছি। কিন্তু মার্গারেটকে স্বপ্নে দেখিনি একবারও। দিনের বেলা প্রায় সর্বক্ষণ মার্গারেটের কথা মনে পড়ে, অথচ তাকে স্বপ্নে দেখি না। স্বপ্নের নিয়ম বোঝা দুষ্কর। আমার চিঠি লেখার আগেই মার্গারেটের প্রথম চিঠি এসে গেল। পিএইচডি শেষ করার পরেই মার্গারেট চলে আসবে কলকাতায়। তার আগে সে আলিয়াস ফ্রাসেজে একটা চাকরি নিয়ে নেবে। মাইনে যতই কম হোক তাতে কিছু আসে যায় না। পল এঙ্গেল মার্গারেটকে জানিয়েছে সুনীল ফিরে এলে তার জন্য এখনও সব বন্দোবস্ত করে দেওয়া সম্ভব। কিন্তু মার্গারেট পল এঙ্গেলকে আমার হয়ে উত্তর দিয়ে দিয়েছে যে এমনভাবে ফিরে আসার জন্য সুনীল জোর করে দেশে চলে যায়নি, দেশে তার অনেক কাজ আছে। পল এঙ্গেলকে আমি যা চিঠি লিখতাম তা আসলে মিথ্যের ফুলছড়ি। পলকে আমি জানাতাম যে দেশে ফেরা মাত্র আমি 2-3টে কাগজ থেকে লেখার জন্য অনুরুদ্ধ হয়েছি। টাকা দিচ্ছে বেশ ভালো। আমাদের কবিতার কাগজ দারুণ চলছে।
তাছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আমি বক্তৃতা দেবার জন্য আমন্ত্রণ পাচ্ছি। তারা ভালো ফি দেয় ইত্যাদি। আসল ব্যাপারটা হলো কেউ পাত্তাই দেয়নি আমাকে। তখন নকশাল আন্দোলন শুরু হবার পূর্বক্ষণ। চতুর্দিকে আমেরিকা বিরোধী হাওয়া। আমি যে আমেরিকা থেকে ফিরে এসেছি তার কোনো গুরুত্ব নেই। আমি কেন আমেরিকা গিয়েছিলাম সে প্রশ্ন তুলে অনেকের চোখ রাঙায়। তাদের কেউ কেউ পরে বিলেত আমেরিকা পলায়ন করেছে, সেখানে অহংকার ও গ্লানি মিশ্র জীবন যাপন করছে। দেশ পত্রিকার সম্পাদক সাগরময় ঘোষ আমাকে কয়েকদিনের মধ্যেই ডেকে অন্য দেশের কবিতা অনুবাদের সিরিজ চালাতে বলেছিলেন। বলতে গেলে প্রথম বছরে সেটাই ছিল আমার একমাত্র মরুদ্যান। আমার অনুপস্থিতিতে প্রীতিবাস পত্রিকা চালাবার দায়িত্ব নিয়েছিলেন শরৎ কুমার ও প্রণব কুমার মুখোপাধ্যায়, উৎপল কুমার বসু ও ভাস্কর দত্ত। ফিরে এসে আমি এদের সঙ্গে যোগ দিয়ে সেই পত্রিকা নিয়ে মেতে উঠলাম। কবিতা নিয়ে হইচই করাই ছিল আমার প্রধান স্বাদ। কিন্তু নিজের মা ভাই বোনদের সাহায্য করতেই দিশেহারা অবস্থা, এর মধ্যে পত্রিকা চালাবার অতিরিক্ত খরচ। তাই বাধ্য হয়েই আমাকে গদ্য লেখা শুরু করতে হলো। সংবাদপত্রের ফিচার, হাওড়া স্টেশনের ভিড়, পোষা বেড়াল, বাড়ির ঝিয়ের শিশু, হিটলারের ছবি আঁকার নেশা, বেনারস শহরে বুড়ি বিধবা ইত্যাদি কত বিষয়ে যে আমি লিখেছি তার ইয়ত্তা নেই। কিছু বন্ধু বান্ধব ও বয়স্ক লেখক শুভার্থীদের বলতেন, ওহে, খবরে কাগজে অত ফিচার লিখলে ভাষা খারাপ হয়ে যায়, ভবিষ্যতে আর কবিতা কিংবা গল্প উপন্যাস লিখতে পারবে না। আমি বলতাম, দাঁড়ান, আগে খেয়ে তো বাঁচি, পত্রিকাটাকে বাঁচাই, তারপর ভবিষ্যতের কথা ভেবে দেখা যাবে। সন্তোষ কুমার ঘোষ আমার প্রতি দয়াপরবশ হয়ে আমাকে একটা চাকরি দিয়ে দুর্গাপুরের প্রতিনিধি করে পাঠাতে চেয়েছিলেন। আমি রাজি হইনি। আমার মনে হয়েছিল কলকাতা ছেড়ে দুর্গাপুরে যদি যাব তাহলে আমেরিকা থাকলাম না কেন। আরও দু একটা চাকরির প্রস্তাব এসেছিল। তখনও আমার দু চারটে বিদেশি জামা প্যান্ট ছিল। আমার বেগুনি গালে ছিল খানিকটা লাল ছোপ। সুতরাং বিদেশি ছাপাওয়ালা দু একটা অফিসে আমার চাকরির সুযোগ ছিল কিছুটা। কিন্তু আমি দাঁতে দাঁত চেপে চাকরির প্রস্তাব প্রত্যাখ্যান করার অহংকার বজায় রেখেছিলাম বেশ কয়েক বছর। বাংলা লেখালেখির জন্য মূলত পয়সা পাওয়া যায় আনন্দবাজার থেকে। আমি তখন তিনখানা ছদ্মনাম সমেত মোট 4টি নামে লিখতাম। আমার কিছু বিদেশ ফেরার অভিজ্ঞতা আছে বলে সন্তোষ কুমার ঘোষ কিছুদিন পর আমাকে আনন্দবাজারে দেশে দেশে নামে একটি সাপ্তাহিক পৃষ্ঠা চালাবার ভার দিলেন। সেজন্য ওই অফিসে আমার জন্য একটা চেয়ার টেবিলের ব্যবস্থা হলো। বাইরের লোকের ধারণা আমি আনন্দবাজারে তখন চাকরি করি। আসলে তা নয়। দিন আনি দিন খাইয়ের মতন, লিখলে টাকা, না লিখলে কিছুই না। এমনও হয়েছে আমি দেশে দেশের পুরো পৃষ্ঠা লিখেও পেজ মেকআপ করে বাড়ি চলে গেলাম। পরদিন দেখি সেই জায়গায় বাটা কোম্পানির এক পাতা বিজ্ঞাপন। আমার ভাগ্যে লবডঙ্কা। এইভাবে টানা 5 বছর চালিয়েছি। কিন্তু এসবও তুচ্ছ মনে হতো। গায়ের জোরটাকে মনে হতো মনের জোর। এই পথ আমি নিজে বেছে নিয়েছি, সুতরাং হার স্বীকার করার কোনো প্রশ্নই ওঠে না। কেউ বেশি অপমান করলে আমার উপকারী করতো আসলে। সেই রাত্রেই একটা কবিতা লিখে ফেলতাম। অপমান কিংবা অবজ্ঞা বরাবরই আমার কবিতা লেখার প্রেরণা দিয়েছে। মার্গারেটের 2-3টে চিঠি পেলে আমি উত্তর দিতাম একটা। চিঠি লেখার ব্যাপারে আমার আলস্যের কথা মার্গারেট জানত। সে বলেই দিয়েছিল, তোমাকে বেশি লিখতে হবে না। ওর পিএইচডি শেষ হলো 2 বছরে। কিন্তু তারপরেই কলকাতা আসা সম্ভব হলো না। মাঝখানে ও একটা গাড়ির অ্যাক্সিডেন্টে পড়েছিল, তাই একটা সেমিস্টার বাদ গেছে। শেষ বছরটায় ও অ্যাসিস্ট্যান্টশিপ না নিয়ে শুধু পড়াশোনা করেছে। সেজন্য অনেক ধার হয়ে গেছে। চাকরি করে সেই ধার শোধ না দিলে ওর পক্ষে আমেরিকা থেকে বেরোনো সম্ভব নয়। আমার পরে মীনাক্ষী ও জ্যোতির্ময় দত্ত গেলেন আইওয়া বিশ্ববিদ্যালয়। তারপরে শঙ্খ ঘোষ। এদের সঙ্গে পরিচয় হয়েছিল মার্গারেটের। আমার বন্ধুদের মার্গারেট তার বন্ধু করে নিয়েছিল। এরপর কেটে গেল প্রায় 3 বছর। সময় ও দূরত্বে অনেক দৃঢ় বন্ধনই ক্রমশ আলগা হতে থাকে। মার্গারেটের কলকাতায় আসা হলো না, তার জন্য বুক টনটন করে কখনো। আবার অনেক সময় তার কথা ভুলেও যাই। কলকাতার উত্তাল জীবনে আইওয়ার দিনগুলোর স্মৃতি ক্রমশ ফিকে হতে থাকে।
এর মধ্যে ফরাসি জানা এক বাঙালি যুবতী আলিয়াস ফ্রাসিজের এক ছাত্রী সাথীর সঙ্গে আমার পরিচয় হলো। কয়েক মাসের মধ্যেই আমার জীবন ঘুরে গেল অন্যদিকে। আমি সাথীকে জানালাম মার্গারিটের সব কাহিনী। মার্গারিটকেও চিঠিতে জানালাম সাথীর কথা। ওরা পরস্পরকে চিঠি লেখা শুরু করলো। মার্গারিটের সঙ্গে আমার সম্পর্কটা ছিল গাঢ় বন্ধুত্বের। খানিকটা বিচিত্র বন্ধুত্ব মনে হতে পারে ঠিকই, আমরা পরস্পরের খুবই কাছাকাছি গিয়েছিলাম, কিন্তু বিয়ে বা একনিষ্ঠতার প্রতিশ্রুতি কেউ কাউকে দেয়নি। আমি মাঝে মাঝে ইয়ার্কির ছলে জানতে চাইতাম ও কোনো খাঁটি ক্যাথলিক বন্ধু পেয়েছে কিনা, যে ওর মা বাবাকে খুশি করতে পারবে। মার্গারিট জানাতো যে এখন ওর অনেক বন্ধু, কিন্তু একজনও সেরকম বন্ধু নেই। আমাদের বিবাহের সময় মার্গারিট কলকাতায় আসবেই ঠিক করেছিল, কিন্তু এই সময় ওকে আইওয়া ছেড়ে অন্য একটি শহরে পড়াবার চাকরি নিয়ে যেতে হলো। নতুন চাকরিতে ছুটি পাওয়া যায় না। মার্গারিটের প্রত্যেক চিঠিতে ফুটে উঠে কলকাতার জন্য ব্যাকুলতা। এই শহর সম্পর্কে সে অনেক কিছু শুনেছে। এখানে এসে সে আমার বাড়ি দেখবে, সাথীর সঙ্গে ভাব করবে, কবির দলের সঙ্গে আড্ডা দেবে, কিন্তু ক্রমশই তার দেরি হয়ে যাচ্ছে। 1 বছরের মধ্যে আমাদের পুত্র সন্তানের জন্মের খবর পেয়ে মার্গারিট আনন্দে উচ্ছ্বসিত হয়ে চিঠি দিল। খামের মধ্যে ভরে পাঠিয়ে দিল কিছু টাকা। সে টাকা আমাদের নিতেই হবে, কেননা মার্গারিট হয়েছে ওই ছেলের গডমাদার। গির্জায় গিয়ে সেই শিশুটির শুভ ভবিষ্যতের জন্য প্রার্থনা করেছে। এরপর মার্গারিট হঠাৎ নীরব হয়ে গেল। 3-4 মাস কোনো সাড়া শব্দ নেই। আমি চিঠি দিয়েও কোনো উত্তর পাই না। একটা ক্রিসমাস পার হয়ে গেল, তবু মার্গারিটের কাছ থেকে কোনো কার্ড এলো না দেখে আমি রীতিমতন চিন্তিত হয়ে পড়লাম। মার্গারিট কাজকর্মে যতই ব্যস্ত হয়ে পড়ুক, কিংবা এর মধ্যে যদি কোনো যুবকের সঙ্গে তার সত্যিকারের প্রেমও হয়ে থাকে, তাহলেও সে তার পুরনো বন্ধুকে ক্রিসমাসে কার্ড পাঠাবে না, এ তো হতেই পারে না। চিঠি লিখতেও খুব ভালোবাসে। এমনও হয়েছে যে আমি একই দিনে ওর 2খানা খামে চিঠি পেয়েছি। শেষ চিঠিতে ও আলিয়াস ফ্রাসেজে চাকরির জন্য দরখাস্ত করেছে বলে জানিয়েছিল। তারপর কি হলো? মার্গারিটের খবর জানবার জন্য আমি পল এঙ্গেলকে চিঠি দিলাম। মার্গারিট কখনো পল এঙ্গেলের ডিপার্টমেন্টে যোগ দেয়নি, তবু পল এঙ্গেল তাকে ভালোই চিনতেন। পল এঙ্গেল উত্তরে আমাকে আইওয়ার সম্পর্কে অনেক খবর দিলেন, কিন্তু তাতে মার্গারিটের নাম একেবারে উজ্জ্বল। তবে কি মার্গারিট কোনো কারণে আমেরিকা ছেড়ে ফ্রান্সে ফিরে গেছে? মনিকের নতুন বাড়ির ঠিকানা আমি হারিয়ে ফেলেছি, কিন্তু মার্গারিটের গ্রামের বাড়ির ঠিকানা আমার কাছে লেখা আছে। খুব বিনীতভাবে মার্গারিটের বাবাকে একটি চিঠি লিখলাম। তার মেয়ে এখন কোথায় আছে সেটুকু জানতে চেয়ে। কিছুদিনের মধ্যে উত্তর না পেয়ে মনে হলো ওর বাবা মা বোধহয় ইংরেজি বোঝেন না। তখন আমার ফরাসি ভাষাবিদ বন্ধু বুড্ডাকে দিয়ে চিঠিখানা অনুবাদ করে পাঠালাম আবার। এবারেও কোনো উত্তর নেই। মার্গারিটের সঙ্গে আমার যোগাযোগের সমস্ত সূত্র বিচ্ছিন্ন হয়ে গেল। মার্গারিট আমাকে ভুলে গেছে মনে করে অভিমানে হতো মাঝে মাঝে, আবার ঠিক বিশ্বাসযোগ্য মনে হতো না। মার্গারিটের মতন মেয়ে কোনো বন্ধুকে এমনভাবে পরিত্যাগ করতে পারে না। ততদিনে গদ্য ফিচার লিখতে লিখতে আমাকে গল্প উপন্যাসের জগতেও বাধ্য হয়ে প্রবেশ করতে হয়েছে। লেখালেখির ব্যস্ততা, তুমুল আড্ডা এবং যখন তখন কলকাতার বাইরে চলে যাবার মধ্যে অভিমান কিংবা মন খারাপেরই বা সময় কোথায়? কখনো 50-100 টাকা জুটলেই চলে যায় বন জঙ্গলে, শক্তির সঙ্গে, সন্দীপনের সঙ্গে, শরৎকুমারের সঙ্গে। একবার রেল পাহাড়ের এক কাঠগুদামের মধ্যে রাত্রিরে খোলা আকাশের নিচে একটা খাটিয়ায় আরেক বন্ধুর সঙ্গে ভাগ করে শুয়ে থাকতে থাকতে মনে হয়েছিল আমেরিকায় আমি গাড়ি চালানো শিখছিলাম, আর একটু হলে গাড়িটা কিনে ফেলতে হতো। তারপর গাড়ির সঙ্গে বাড়ি কিনে আমি ওদেশেই যদি যেতাম, তাহলে জীবনটা কি এর চেয়ে ভালো কাটতো? না, কিচ্ছু আসে যায় না, বেশ আছি। ফরাসি ভাষা যেটুকু শিখেছিলাম তাও ভুলে যেতে লাগলাম আস্তে আস্তে। মার্গারিট আমাকে ছোট তেরঙ্গা ফরাসি পতাকা দিয়েছিল। সেটা শুধু অনেকদিন রেখে দিয়েছিলাম আমার পড়ার টেবিলে। পশ্চিমী জগতে আর কোনোদিনও আমার যাবার সম্ভাবনা ছিল না। তখন বিদেশ বলতে আমার দৌড় নেপাল ও বাংলাদেশ। বাংলাদেশ যুদ্ধের বছরে অ্যালেন গিন্সবার্গ একবার কলকাতা ঘুরে গেল।
আগে থেকে চিঠিপত্র না লিখে সে হঠাৎ আমাদের কলকাতার ফ্ল্যাটে হাজির। বাড়িতে তখন আর কেউ নেই, শুধু আমার রাঁধুনি গোপালের মা ছাড়া। অ্যালেন তাকে আমার মা ভেবে পায়ে হাত দিয়ে প্রণাম করায় গোপালের মা সারাদিন ধরে হেসে কেঁদে অস্থির। এক মুখ দাড়ি ভর্তি সে গৌরবর্ণ পুরুষটিকে গোপালের মা মনে করেছিল কোনো দেবতা। অ্যালেনকে আমি নিয়ে গেলাম সীমান্তের শরণার্থীদের দুর্দশা দেখাতে। সে বছর কন্যা হয়েছিল এমন যে যশোর রোডও ডুবে গিয়েছিল অনেকটা। গাড়ি ছেড়ে আমরা নৌকো করে গিয়েছিলাম বনগা পেরিয়ে। তারপরেই অ্যালেন লেখে তার বিখ্যাত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড। তার কয়েকটা লাইন এরকম: Millions of souls 1971 homeless on Joshua Road under grey sun. A million are dead, the millions who can walk toward Calcutta from East Pakistan. Wait procession, families walk, stunned boys, big heads don't talk. Look bony skull and silent round eyes, starving black angels in human disguise. অ্যালেন এই দীর্ঘ কবিতাটিতে সুর দিয়ে গান করেছিল ফিরে গিয়ে। তার বন্ধু বব ডিলান ও অন্যান্য বিখ্যাত গায়করা অনেক টাকা চাঁদা তুলেছিল এই শরণার্থীদের জন্য। কলকাতা ছেড়ে যাবার সময় অ্যালেন আমাকে জিজ্ঞেস করেছিল, তুমি আর নিউ ইয়র্ক আসবে না? আমি বলেছিলাম, পাগল নাকি, পয়সা কোথায় পাবো? তোমার বাড়িতে থাকা জায়গা দিলেও প্লেন ভাড়ার অত টাকা আমায় কে দেবে? আমার এখন নুন আনতে পান্তা ফুরোবোর মতন অবস্থা। তখন আর ইউরোপ আমেরিকা ফিরে যাবার কোনো ইচ্ছেও আমার হয়নি। অ্যালেন চিনত না মার্গারিটকে, সুতরাং তার কাছেও প্রসঙ্গ তুলেনি। আর কয়েক বছর পর পল এঙ্গেল আবার এলেন কলকাতায়, সস্ত্রীক, কিন্তু এই স্ত্রী অন্য। ম্যারির সঙ্গে ইতিমধ্যে ডিভোর্স হয়ে গেছে। দুঃখে অভিমানে ম্যারি কোথায় যেন হারিয়ে গেছে। সে কথা শুনে আমার মধ্যে অপরাধবোধ জাগল। ম্যারি আমাকে মাতৃবৎ স্নেহ করতেন, দুঃসময় আমাকে সাহায্য পাঠিয়েছিলেন। যেই টাকা না পেলে আমার রোম ইজিপ্ট দেখাই হতো না। তবু ম্যারির সঙ্গে আমি যোগাযোগ রাখিনি, একখানার বেশি চিঠি লিখিনি। পল এঙ্গেলের দ্বিতীয় স্ত্রী বেশ সুন্দরী, মধ্যবয়স্কা এক চীনা রমণী। হুয়া লিং একজন বিশিষ্ট লেখিকাও বটে। আধুনিক চীনা সাহিত্যে তার বিশেষ স্থান আছে। হুয়া লিং আগে ছিলেন তাইওয়ানের মেয়ে, পরে মেইনল্যান্ড চায়নার সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন। তখন কিসিঙ্গার নিক্সনের তৎপরতায় এবং চৌ এন লাইয়ের ব্যগ্রতায় আমেরিকার সঙ্গে চীনের বেশ দহরম মহরম শুরু হয়ে গেছে। চলছে ব্যবসা বাণিজ্য, ট্যুরিস্ট ও সাংস্কৃতিক বিনিময়। পল এঙ্গেল কলকাতায় এসেছেন আমাদের সঙ্গে দেখা করতে, কিন্তু তার আসল গন্তব্য বেইজিংয়ের দ্বিতীয় শ্বশুরবাড়ি। পল এঙ্গেলের বয়স তখন 70 পেরিয়ে গেছে, কিন্তু বয়স তাকে স্পর্শ করেনি। তার চোখ মুখ নববিবাহিত যুবকের মতন উদ্ভাসিত। আর হুয়ালিংয়ের আগের পক্ষে দুটি বড় বড় সন্তান থাকলেও তাকে তরুণ বলে মনে হয়। দমদম এয়ারপোর্টে জ্যোতির্ময় দত্ত অনেক বাজি পুড়িয়ে অভ্যর্থনা জানালেন এই দম্পতিকে। পল মহা উৎসাহে তার স্ত্রীকে বোঝাতে লাগলেন কলকাতা কত গ্রেট সিটি, এখানেই জন্মেছেন রবীন্দ্রনাথ। আমাদের দিকে ফিরে জিজ্ঞেস করলেন, নিমতলা ঘাটে রবীন্দ্রনাথের সেই সমাধি স্থানটিতে গতবার গিয়েছিলাম, মনে আছে গঙ্গা নদীর কি অপূর্ব রূপ? হুয়ালিংকে সব দেখাতে হবে। হুয়ালিং চীনে হলেও জীবনে প্রথম রিক্সা দেখবে। নানান গল্পের ফাঁকে প্রথম একটু সুযোগ পেয়েই আমি ওকে নিভৃতে জিজ্ঞেস করলাম, পল, তুমি কি মার্গারেট ম্যাথিউ নামের মেয়েটির কোনো খবর জানো? ওকে তোমার মনে আছে? চিঠিতে আমার প্রশ্ন এড়িয়ে গিয়েছিল পল এঙ্গেল, কিন্তু আমার সামনাসামনি মিথ্যে কথা বলতে পারলেন না। আমার দিকে একটুক্ষণ তাকিয়ে থেকে গভীরভাবে বললেন, হ্যাঁ জানি। আমি আবার জিজ্ঞেস করলাম, কি হয়েছে তার? আমার চিঠি উত্তর দেয় না, সে এখন কোথায় আছে? পল আরও গম্ভীর হয়ে বললেন, সামথিং টেরিবল হ্যাজ হ্যাপেন্ড। সে ঘটনা তোমার না শোনাই ভালো। সুনীল, তুমি সহ্য করতে পারবে না। আমি ইচ্ছে করেই তোমাকে কিছু জানাইনি। ছিল একটা রুমাল, হয়ে গেল একটা বিড়াল। ছিল একজন বাসনা লঘু তরুণী কবি, হয়ে গেল এক উপন্যাস লেখক।
শারদীয় সংখ্যায় উপন্যাস, ধারাবাহিক উপন্যাস। গদ্য লেখা একবার শুরু করলে যেন পায়ের তলায় রোলার স্কেটার লেগে যায়। থামার উপায় নেই। সেই বিদেশ থেকে ফেরার পর এক যুগ কেটে গেছে। তারপর হঠাৎ আবার একবার প্যারিস নগরী, যেন নদীর স্রোতে রূপালী মাছের মতন আমার চোখের সামনে ঝিলিক দিয়ে গেল। তখন আমি পুরোপুরি ভেতো বাঙালি হয়ে গেছি। বিশ্বভ্রমণের শখ মেটাই অন্য লেখকদের ভ্রমণ কাহিনী পাঠ করে এবং ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকার পাতা উল্টে। অনেকে বলে বর্তমানের তুলনায় সদ্য অতীত কিংবা যে কোনো অতীতের দিনগুলোই খুব ভালো ছিল, কিন্তু আমার মতে এখনকার তুলনায় সপ্তম দশকটি ছিল খুবই দুর্যোগপূর্ণ। খুবই কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা কোনো ক্রমে পার হয়ে এসেছি। সেই রকমই একটি দিনে আনন্দবাজার পত্রিকায় অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের বড় কর্তা গণেশ নাগ একদিন আমাকে তার ঘরে ডেকে পাঠালেন। অফিসের কোনো কাজে গণেশবাবুর সঙ্গে আমার কখনো কোনো কথা হয়নি, তার দরকারও হয়নি। তবে অফিসের বাইরে অনেক নেমন্তন্নে ও আড্ডায় তার সঙ্গে দেখা হয়েছে, গল্প গুজব হয়েছে, একসঙ্গে তাসও খেলেছি। তিনি সজ্জন বন্ধুবৎসল। বাঙালিদের মধ্যে কে অতখানি মাছের ভক্ত তা নিয়ে যদি কখনো কোনো প্রতিযোগিতা হয়, তাহলে গণেশ নাগ নিশ্চিত প্রথম স্থান অধিকার করবেন। একবার ডায়মন্ড হারবার গিয়ে তিনি 32টা ইলিশ মাছ কিনলেন বন্ধু বান্ধবের মধ্যে বিলোবার জন্য। আর একবার ঢাকা থেকে প্লেনে ফেরার সময় তিনি হ্যান্ডব্যাগের মধ্যে ভরে এনেছিলেন কই মাছ। নিজের চেম্বারে তিনি গোপন কথার ভঙ্গিতে বললেন, সুনীলবাবু, আপনি প্যারিস যাবেন? আমি হকচকিয়ে গেলাম একেবারে। এমন প্রস্তাব গণেশবাবু দেবেন ভাবতেই পারা যায় না। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কর্তা হঠাৎ আমাকে প্যারিস পাঠাতে চাইবেন কেন? আরও রহস্য করে তিনি বললেন, আপনি যদি প্যারিসে কোনো থাকার জায়গায় ব্যবস্থা করতে পারেন, তাহলে আপনাকে আমি বিনা ভাড়ায় ওখানে পাঠিয়ে দিতে পারি। তখনই আমার মনে পড়ল কয়েক মাস আগের একটা ঘটনা। সেদিন দুপুরে অফিসে আমার টেবিলে বসে আছি, এমন সময় এক লম্বা মতন অপরিচিত যুবকের প্রবেশ। সাধারণ প্যান্ট শার্ট পরা, মাথার চুল ছোট করে ছাটা, মুখখানা খানিকটা গাম্ভীর্য মাখানো। হাত তুলে বললেন, নমস্কার, আমার নাম অসীম কুমার রায়, আপনার সঙ্গে আলাপ করতে এলাম। এরকম অনেকেই আসে। আমি বলেছিলাম, বসুন, আপনি কোনো লেখা দেবেন তো? অসীম কুমার রায় বললেন, না, আমি লেখা দিতে আসিনি। অসীম রায় নামে অন্য একজন লেখক আছে আমি জানি, আপনার সঙ্গে শুধু আলাপ করতেই এসেছি। আমি প্যারিসে থাকি, ওখানে আমার একটা বাড়ি আছে, আপনাকে নেমন্তন্ন করতে এসেছি। একবার চলে আসুন না ওদিকে, আমার বাড়িতে কিছুদিন থেকে যাবেন। আমি বললাম, থাকার জায়গা তো দিতে চাইছেন, কিন্তু প্যারিস যাওয়া কি মুখের কথা? ভাড়া জুটবে কোথা থেকে? অসীম রায় বললেন, চেষ্টা করলেই যাওয়া যায়। লেখকদের তো ভ্রমণের নেশা থাকে, তাছাড়া বাঙালি লেখকদের পশ্চিম জগৎটা একবার ঘুরে দেখে আসা উচিত। ওদিককার লেখকরা পৃথিবীর কত বিচিত্র জায়গায় যায়, ওদের লেখার জগৎটাও সেজন্য অনেক বিস্তৃত হয়। আমি বললাম, তারা তো আর বাংলা ভাষায় লেখে না, বাঙালি লেখকদের সংসার চালাতেই হিমশিম খাওয়ার মতন অবস্থা। এদেশে লেখকদের সাহায্য করার মতন কোনো ফাউন্ডেশনও নেই। অসীম রায়ের সঙ্গে আরও নানান বিষয় গল্প হলো। যুবকটি বহু বছর প্রবাসী, পেশায় টেলিফোন বিশারদ, কিন্তু বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি টান ভালোবাসা আছে। প্যারিসে কিছু বন্ধু বান্ধবী মিলে বাঙালি ক্লাব করেছেন, তাদের একটি বাংলা বইয়ের লাইব্রেরিও আছে। সেই বইগুলি থাকে অসীম রায়ের বাড়িতেই। আমি যে একসময় প্যারিসের রাস্তা পায়ে হেঁটে চষে বেরিয়েছি তার উল্লেখ করলাম না একবারও। অনেককাল আগের কথা, বলেই বা লাভ কি? বিদায় নেবার সময় অসীম রায় তার ঠিকানা রেখে চলে গেলেন এবং বললেন, আমার নিমন্ত্রণটা মনে রাখবেন, কখনো প্যারিসে গেলে আমার বাড়িতে উঠবেন। গণেশ নাগের প্রস্তাব শুনে আমার মনে হলো, এ তো ভারী আশ্চর্য যোগাযোগ। গণেশবাবু বলেছিলেন তিনি বিনা ভাড়ায় আমাকে প্যারিসে পাঠাবেন, আর অসীম রায়ের বাড়িতে বিনা খরচে থাকা যাবে। তাহলে তো আর কোনো সমস্যা নেই, এক্ষুনি যেতে চাই। বিনা ভাড়ায় প্যারিস যাওয়ার রহস্যটা গণেশবাবু একটু পরে ভেঙে বুঝিয়ে দিলেন। ইন্ডিয়ান এয়ারলাইন্সের বড় বড় উড়োজাহাজগুলো কেনা হয় ফ্রান্স থেকে। সেই সব এয়ারবাস
1 বছর 2 বছর অন্তর প্যারিসে পাঠাতে হয় সংস্কারের জন্য। সেরকমই একটি এয়ারবাস শিগগিরই যাচ্ছে। নিয়ম অনুযায়ী এ ধরনের ফ্লাইটে টিকিট কাটা যাত্রীদের নিয়ে যাওয়া যায় না, কিন্তু এয়ারলাইন্সে কর্মী বা অতিথিরা যেতে পারে। সেজন্য ইন্ডিয়ান এয়ারলাইন্স ঠিক করেছে কিছু গায়ক, শিল্পী ও লেখকদের নিয়ে যাবে, দিন 15 পরে ফিরিয়ে আনবে। গণেশ নাগের দাদা ইন্ডিয়ান এয়ারলাইন্সের একজন খুব উঁচু অফিসার। তিনি আমাকে ওই দলটির অন্তর্ভুক্ত করে দিতে পারেন। সেদিন প্রায় হাওয়ার উঠতে উঠতে বাড়ি ফিরলাম। গণেশবাবু বলছেন, ইচ্ছে করলে আমার স্ত্রীও সঙ্গে নিতে পারি, সুতরাং খবরটা এক্ষুনি সাথীকে জানানো দরকার। আমি তো শুধু বাঙালি নই, খাঁটি বাঙালি। গরম ভাত, ডাল আর বেগুন ভাজা আমার সবচেয়ে প্রিয় খাদ্য। সাথী ভালোবাসে স্যান্ডউইচ। কাঁচা স্যালাড কোনোদিনই আমার পছন্দ নয়, সাথীর বিশেষ প্রিয়। সাথে ইলিশ মাছে আষ্টে গন্ধ পায়, আদর করে পুডিং খায়। আমি মিষ্টি দু চোখে দেখতে পারি না। ভাগ্যিস সেই রবীন্দ্রসঙ্গীত ও বিভূতিভূষণের লেখা বিশেষ ভালোবাসে। না হলে এই মেয়ের সঙ্গে বেশি দিন ঘর করা কি আমার পক্ষে সম্ভব হতো? সাথী প্রায়ই বলে যে আগের জন্মেও ফরাসি ছিল। কলেজ জীবনে যে পয়সা জমিয়ে ফরাসি শিল্পীদের ছবি বই কিনেছে, শখ করে ফরাসি ভাষা শিক্ষার ক্লাসে ভর্তি হয়েছে। আমার মুখে আমেরিকা ভ্রমণের গল্প শুনেও বলতো, আমেরিকায় আমার বেড়াতে যেতে ইচ্ছে করে না, মনে হয় সব কিছুই বড্ড বড় বড়। কিন্তু একবার ইউরোপ যেতে খুব ইচ্ছে করে, বিশেষ করে ফ্রান্সে। আমি মাঝে মাঝে প্যারিসের স্বপ্ন দেখি। ওর স্বপ্নকে সম্ভব করার এই তো সুবর্ণ সুযোগ। কিছুদিন আগে আমরা বাংলাদেশ ঘুরে এসেছি, তাই দুজনের পাসপোর্ট চালু আছে, আর কোনো অসুবিধেই নেই। আগেকার দিনের গল্প উপন্যাসে প্রায় এরকম একটি লাইন থাকতো, তখন নিয়তি দেবী অলক্ষ্যে দাঁড়াইয়া হাসিলেন। আনন্দবাজারে গণেশবাবু যখন প্রস্তাবটি দেন, তখন তার চেম্বারে দরজায় কান দিয়ে নিয়তি দেবী নিশ্চিত খিলখিল করে অনেকটা হেসে নিয়েছিলেন। আমার জীবনে যেমন অকস্মাৎ কিছু কিছু সৌভাগ্যের উদয় হয়েছে, তেমনি ভাগ্যের অনেক ঠাট্টা মশকরাও সহ্য করতে হয়েছে আমাকে। ইন্ডিয়ান এয়ারলাইন্সের সে খালি জাহাজে জায়গা পাওয়ার জন্য গোপনে একটা হুড়োহুড়ি পড়ে গেল। উৎসাহী হয়ে উঠলেন সরকারি আমলারা, তারপর রাজনীতির নেতারা। একালে নেতাদেরই গায়ের জোর বেশি। তারা ধাক্কা দিয়ে অন্যদের ঠেলে ফেলে করতে লাগলেন নিজেদের মধ্যে। তারপর নেতাদের সংখ্যাও এত বেশি হয়ে গেল যে তারা ধাক্কাধাক্কি করতে লাগলেন। বিনা পয়সায় প্যারিস ঘোরার জন্য অনেক ক্যান্ডিডেট। এই বিষয় নিয়ে হঠাৎ একদিন পার্লামেন্টে প্রশ্ন উঠে গেল। সব শুনে টুনে ইন্দিরা গান্ধী রাগ করে বললেন, কাউকে নিতে হবে না, উড়োজাহাজ খালিই যাবে প্যারিসে। সব ব্যাপারটাই যেন শেষ পর্যন্ত হয়ে গেল কাঠমুন্ডে দিবা স্বপ্নের মতন। এরপর আবার কেটে গেল বছর দেড়েক। একদিন শুনতে পেলাম আমাদের সহকর্মী ও লেখক বন্ধু সৈয়দ মুস্তফা সিরাজ আমেরিকা যাচ্ছেন, এবং আইওয়া বিশ্ববিদ্যালয়। সিরাজের কাছ থেকে সব বৃত্তান্তটা জানা গেল। তিনি যাচ্ছেন পন এঙ্গেলের আমন্ত্রণে। তখন সেখানকার রাইটার্স ওয়ার্কশপ এখন অনেক বিস্তৃত ও নিয়মকানুনবদ্ধ হয়েছে। আগেকার মতন পল এঙ্গেল নিজে আর বিস্ময় ঘুরে ঘুরে লেখক নির্বাচন করেন না। এখন বিভিন্ন দেশের মার্কিন দূতাবাস এক একজন লেখককে পাঠান। সিরাজ এবার সেই সুযোগ পেয়েছেন। আমি খুব খুশি হয়ে সিরাজকে আমার অভিজ্ঞতার কাহিনী শোনালাম কিছু কিছু। পল এঙ্গেল আমার সঙ্গে চিঠিপত্রে যোগাযোগ রেখেছিলেন অনেক দিন। আমারই উত্তর দেওয়া হয়ে উঠত না। একই চিঠি লেখাতে আমার খুব আলস্য, তাও আবার ইংরেজিতে। সিরাজ আইওয়াতে গেলে পল নিশ্চয়ই তাকে জিজ্ঞেস করবেন আমার কথা। সেই জন্য আমি দ্রুত খসখস করে কয়েক লাইনের একটা চিঠি লিখে দিয়ে দিলাম সিরাজের হাতে। সেই ছোট্ট চিঠির একটা মস্ত বড় উত্তর এলো। পল এঙ্গেল চিঠি লেখার জন্য বিখ্যাত। লাইফ ম্যাগাজিনে একবার তার এক ইন্টারভিউতে পড়েছিলাম, তিনি বছরে 3000-এর বেশি চিঠি লেখেন, সবই নিজের হাতে টাইপ করা। অসাধারণ তার স্মৃতিশক্তি। পল ইন্টারন্যাশনাল রাইটিং প্রোগ্রামের বিস্তারিত বিবরণ দিয়ে আমার ব্যক্তিগত খবরাখবর জানতে চেয়েছেন। তারপর একটা আমন্ত্রণ, সুনীল, তোমাকে অনেক দিন দেখিনি, তুমি আর একবার চলে এসো আইওয়াতে। সস্ত্রীক এসো, যদি কোনো ক্রমে চলে আসতে পারো, এখানে তোমাকে 3-4 মাসের জন্য রেখে দেব। তোমার থাকা খাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এই আমন্ত্রণ সরকারি নয়, ফর্মাল নয়,
পল এঙ্গেলের ব্যক্তিগত। তিনি আইওয়াতে আমাকে আতিথ্য দিতে প্রস্তুত, কিন্তু যেতে হবে নিজের উদ্যোগে। অত ভাড়ার টাকা পাবো কোথায়? মার্কিন দূতাবাস আমাকে সাহায্য করবে না। তখন আমি একটি উপন্যাস লেখার জন্য ঊনবিংশ শতাব্দীর প্রচুর ইতিহাস ঘাটাঘাটি করে ক্লান্ত হয়ে পড়েছিলাম। বইটি শেষ করার পর মনে হয়েছিল আরেক বছর কিচ্ছু লিখব না, কিন্তু কলকাতার থাকলে কিছু না কিছু লিখে যেতেই হবে। একমাত্র উপায় পালিয়ে যাওয়া। আমেরিকার মতন খরচের দেশে 3-4 মাসে আতিথ্য পাবার প্রলোভনও কম নয়। সবচেয়ে বড় কথা, আমেরিকার টিকিট কাটলে ইউরোপে থেমে যাওয়া যায়। এর আগে সাথীকে প্যারিসে নিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়েও রক্ষা করতে পারেনি। নিজের স্ত্রীর কাছে মৃত সম্মান পুনরুদ্ধার করারও এ এক সুযোগ। অসীম রায়ের ঠিকানাটা এখনও হারায়নি। আবার গেলাম গণেশ নাগের কাছে। বললাম, সেবারে আপনি আমাকে বিনা ভাড়ায় প্যারিস পাঠাবার অনেক চেষ্টা করেছিলেন, সেটা শেষ পর্যন্ত হলো না। এবার আমি নিজেই প্যারিস যেতে চাই, আপনাকে ভাড়া ব্যবস্থা করে দিতে হবে। গণেশ নাগ তৎক্ষণাৎ রাজি হয়ে অফিস থেকে আমার জন্য ঋণের ব্যবস্থা করে দিলেন, খুব সুবিধাজনক শর্তে। অনেকদিন ধরে একটু একটু করে শোধ দিলেই চলবে। ঠিক 17 বছর পর দ্বিতীয়বার আমি ফিরে এলাম প্যারিসে, যেন অন্য একজন মানুষ। বয়স বেড়েছে, চেহারা বদলে গেছে, ট্রেনের যাত্রীরাও অন্যরকম। সেই 60-এর দশকের পশ্চিম আকাশের বিমানে ভারতীয় দেখা যেত কদাচিৎ, এখন সর্বত্র ভারতীয়। সুপ্রিম কোর্টের এক নির্দেশের ফলে এখন যে কোনো ভারতীয় পাসপোর্ট পাবার অধিকারী। ফরেন এক্সচেঞ্জের কড়াকড়িও হ্রাস পেয়েছে। আগেকার দিনে ভারতও মাতা তার সন্তানদের মাত্র $8 হাত ধরিয়ে দিয়ে বিদেশে পাঠাতেন, এখন $520 অনায়াসে নেওয়া যায়। তাই ইউরোপ আমেরিকা যাওয়া এখন অনেকের কাছে ডাল ভাত। আমি আর সাথে যাচ্ছি শুনে শিবাজি রায় নামের আমাদের এক প্রতিবেশী যুবক সঙ্গী হতে চাইল। সে পাসপোর্ট, ভিসা, ফরেন এক্সচেঞ্জ পেয়ে গেল ঝটাপট। আর সেই 60-এর দশকে শুধু পাসপোর্ট আর বার করতেই জিভ বেরিয়ে গিয়েছিল আমার। অসীম রায়ের কথাবার্তার ধরনটি একটু রুক্ষ, ছাঁচা ছোলা, মাঝে মধ্যে ভ্রু কুঁচকে যায়। আগেরবার আমি নেমেছিলাম ওলির বিমানবন্দরে, এখন শার্ল দাগলের নামে বিশাল নতুন বিমানবন্দর হয়েছে। সেখান থেকে অসীম রায়ের বাড়ি বেশ দূরে। গাড়ি করে সে আমাদের নিয়ে গেল। বাড়িতে পৌঁছাবার একটু পরেই বলল, শুনুন, একটা ব্যাপার আগে পরিষ্কার করে দিয়ে আপনাদের কাছে, আমার বাড়িতে এসেছেন বলেই যেন ভাববেন না আমি আপনাদের রান্না করে খাওয়াবো, আপনাদের বাসন মাজবো। দেশের লোকেরা নিজেরা কিছু কাজ করে না, ঝি চাকরদের খাটায়। এখানেও এসেও মনে করে সেরকম সব কিছুই অন্যরা করে দেবে। আপনাদের রান্নাঘর দেখিয়ে দিচ্ছি, কি করে গ্যাস চালাতে হয় বুঝিয়ে দিচ্ছি, নিজেদের সব কিছু করে নিতে হবে। আমরা সদল বলে তার সঙ্গে রান্নাঘরে ঢুকে একটি নাতি ক্ষুদ্র লেকচার শুনলাম। আমি যে পুরো একটি বছর আমেরিকায় ছিলাম, এইরকম 4 উনুনের গ্যাস স্টোভে নিজের হাতে রান্না করে খেয়েছি, সেই অভিজ্ঞতার কোনো মূল্যই দিল না সে। তার সামনে গ্যাস চালানো নেভানো পরীক্ষা দিয়ে দেখাতে হলো। রান্নাঘর পর্ব শেষ করার পর সে বসবার ঘরে এসে আমার হাতে তুলে দিল একটি ট্যুরিস্ট গাইড বই এবং একটি মেট্রো ট্রেনের শাখা প্রশাখার মানচিত্র। তারপর তার দ্বিতীয় লেকচার। তাকে প্রত্যেক দিন অফিস যেতে হবে, সন্ধ্যের পর সে ক্লান্ত থাকে, সুতরাং সে আমাদের প্যারিস ঘুরিয়ে দেখাতে পারবে না একেবারে, ঘুরতে হবে নিজেদেরই। এইভাবে মেট্রোর টিকিট কাটতে হয়। 7 দিনের টিকিট একসঙ্গে কাটলে অনেক সস্তা হয়। কোথায় কোথায় ট্রেন বদল করতে হয় ইত্যাদি। তারপর সে শুরু করলো এক গল্প। কিছুদিন আগেই একজন বিখ্যাত প্রবীণ বাঙালি লেখক এসেছিলেন প্যারিসে। তিনি নানা রকম ছেলে মানুষে আবদার করে এখানকার বাঙালিদের জ্বালিয়ে খেয়েছেন। শেষ পর্যন্ত রাগ করে একজন কেউ তাকে কোনো হোটেলে পাঠিয়ে দিতে চেয়েছিল। আমি ওর সাথে তস্ত্রভাবে চোকাচুকি করলাম। এ কোথায় এসে পড়লাম রে বাবা? এই লোকটি তো আমাদের নেমন্তন্ন করেছিল, চিঠিতেও অনেক উৎসাহ দেখিয়েছে। এখন যেন মনে হচ্ছে আমরা ওর কাঁধের ওপর বোঝা হয়ে পড়েছি। পরদিন সকালে কিন্তু আমরা জাগবার আগেই অসীম রায় চা বানিয়ে আমাদের ডেকে তুলল। একটু পরে ব্রেকফাস্টের ব্যবস্থা করে ফেলল সে। সন্ধেবেলা অফিস থেকে ফিরে সে আমাদের সারাদিনের ভ্রমণ বৃত্তান্ত শুনে বলল, চলুন আপনাদের অন্য একটা জায়গা দেখিয়ে আনি। গ্যারাজ থেকে গাড়ি বের করলো তক্ষুনি। 2-3 দিন পরেই বোঝা গেল সে আমাদের রান্না করেও খাওয়াবে, নিজের গাড়িতে নানান জায়গা নিয়েও যাবে।
কিন্তু তার ভাবখানা এই, তার কাছে কিছু প্রত্যাশা করা চলবে না। একটা বেশ গেরেমভাবে ভঙ্গি নিয়ে থাকতে সে খুব পছন্দ করে। এই ব্যাপারটা বুঝে যাবার ফলে তার সঙ্গে ওঠা বসা করতে কোনো অসুবিধা হয়নি। অসীম রায় বিবাহ করেনি। প্যারিস শহরের প্রান্তে তার নিজস্ব একটি দোতলা বাড়ি। দেশ থেকে অনেকেই গিয়ে তার ওখানে উঠে। এইসব অতিথিদের মধ্যে কেউ কেউ খুবই অবুঝ। বিদেশে জীবনযাত্রা সম্পর্কে যাদের কোনো ধারণা নেই, তাদেরও কিছুটা অন্তত খোঁজখবর নিয়ে যাওয়া উচিত। এ তো সবারই জানার কথা যে ওসব দেশ থেকে ঝি চাকর প্রথা উঠে গেছে। বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, বাথরুম পরিষ্কার করা, এই সবই করতে হয় নিজেদের। সুতরাং অতিথিদেরও তাদের অংশ নিতে হবে সমানভাবে, নইলে গৃহস্বামী যে অতিথিদের গৃহভূত্য হয়ে যান। ওখানে সারা সপ্তাহ যন্ত্রের মতন খাটতে হয়। যখন তখন ছুটি নেবার কোনো উপায় নেই। তবু অনেকে আশা করে তিনি আতিথ্য দিয়েছেন, তিনিই আমাদের সর্বক্ষণের ভ্রমণ গাইড হবে। কোনো এক ধনীর দুলাল নাকি নিজের গেঞ্জি আন্ডারওয়্যার বাথরুমে ফেলে রেখে যেত। তার ধারণা অসীম রায় ওগুলো কেচে দেবে। প্রথমবার যখন আসি তখন প্যারিসে একজনও বাঙালি চিনতাম না। এখন পেয়ে গেলাম বেশ কয়েকজনকে। বিপ্লবী বাঘা যতীনের নাতি পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে দেশে থাকতেই দেখা হয়েছিল। আমাদের কফি হাউসের এককালের বন্ধু, কবি ও শিল্প সমালোচক সুপ্রিয় মুখোপাধ্যায় এক ফরাসি রমণী পানি গ্রহণ করে এখানে থাকেন। অনেকদিন যোগাযোগ ছিল না তার সঙ্গে, এবার দেখা হলো। দেশ পত্রিকায় নিয়মিত লেখেন প্রীতি স্যানাল। তার স্বামী বিকাশ স্যানাল ইউনেস্কোর শিক্ষা বিভাগের এক হোমরা চোমরা। দুজনেই খুব আড্ডাপ্রিয়। শিল্পী শক্তি বর্মন এখানে রয়েছেন বহুকাল। এসেছেন তরুণ শিল্পী সম্বিত সেনগুপ্ত। অসীম রায় ঘনিষ্ঠ বন্ধু ভূপেশ দাস একজন বিশিষ্ট বিজ্ঞানী। তিনি কথাবার্তা বলেন কম, কিন্তু প্রতিটি মন্তব্যই সরস ও বুদ্ধিদীপ্ত। আর শুভেন্দু চৌধুরী সবসময় নিঃশব্দ শ্রোতা। আমরা সারাদিন প্যারিস শহরে ঘুরে বেড়াই। সন্ধ্যের পর অসীমের বাড়ি কিংবা অন্য কারোর বাড়ি খাওয়া দাওয়া ও আড্ডা বসে। প্রথম দিন বেড়াতে বেরিয়েই সাথে জিজ্ঞেস করেছিল, তোমার খুব মার্গারেটের কথা মনে পড়ছে তাই না? না মনে পড়লে ধরে নিতে হতো যে আমার মন বলে কিছু নেই। কিন্তু 17 বছর বড় দীর্ঘ সময়। এতদিন পর হঠাৎ মার্গারেটকে দেখলে কি আমি চিনতে পারতাম, কিংবা সে আমাকে? এই প্যারিস শহরেই তো 1 মাস ধরে কত রাস্তা হেঁটেছি, কত দ্রষ্টব্য স্থান তন্ন তন্ন করে দেখেছি, কিন্তু এখন সব কিছু যেন অচেনা লাগছে। মেট্রো ট্রেন ও স্টেশনগুলো পাল্টে গেছে কত। সাতলেল আর স্টেশনে কি চোখ ধাঁধানো রূপ। একসময় ওই লেয়াল অঞ্চলে এক বিশাল লোক গিসগিসে বাজার ছিল। মেট্রো ট্রেনগুলোর চেহারাও ছিল বেশ লজ্জরে। লন্ডনে এখনও অনেক টিউব ট্রেন যেমন, কিন্তু এবার এসে দেখি মেট্রো একেবারে ঝকঝকে। আগে যে সময় এসেছিলাম তখনও ফ্রান্স যুদ্ধ পরবর্তী ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারেনি। এখন সেই ফ্রান্স যেন অনেক সমৃদ্ধ। মার্গারেটের কথা যখন তখন মনে পড়ে বটে, কিন্তু সেই স্মৃতির মধ্যে বিষাদ কিংবা কাতরতা নেই, বরং যেন স্মৃতিটাকে কম্বলে মুড়ে রাখা হয়েছে। আমার বুকের খানিকটা অবশ লাগে। মার্গারেটের প্রসঙ্গ উঠলেই আমি অন্য কোথায় চলে যেতে চাই। এবার প্যারিসে আসা যেন সাথীকে সব কিছু দেখাবার জন্য। ওর মুগ্ধতা দেখে আমার আনন্দ হয়। ও ছবি দেখতে ভালোবাসে। ও শহরে রয়েছে ছবির স্বর্ণভাণ্ডার। আসবার পথে আমরা আমস্টারডামে নেমে ভ্যান গগ ও র্যামব্র্যান্ডটও দেখে এসেছি দু চোখ ভরে। এখানে দেখছি ওদের সমসাময়িকদের। শিল্প সমালোচক সুপ্রিয়কে সঙ্গী হিসাবে পেয়ে ওর সঙ্গে সাথীর বেশ ভাব জমে গেল। সুপ্রিয় আমাদের নিয়ে যায় বাছাই করা ছবির জায়গায়। আমি আগেরবার অতদিন ছিলাম, তবু আইফেল টাওয়ারে চাপিনি আর মোনালিসা দেখিনি শুনে সবাই হাসে। এবারে ওই স্তম্ভ চূড়াতে ওঠা হলো, ওই ইতালীয় গম্ভীরনিকে দেখাও হলো। লুভর মিউজিয়ামে ঘুরতে ঘুরতে রেনোয়ার একটি ছবির সামনে সাথী অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। বড় আকারের স্নানরতদের ছবি, প্রকৃতি ও নগ্ন নারী রেনোয়ার প্রিয় বিষয় ছিল। এই ছবিটি রেনোয়ার মৃত্যুর 1 বছর আগে আঁকা, যখন রেনোয়া বাতের ব্যথায় খুব কষ্ট পেতেন। আঙুল নাড়তে পারতেন না। আঙুলের ফাঁকে ব্রাশ বেঁধে নিয়ে অসহ্য যন্ত্রণা সহ্য করেও বিশুদ্ধ সৌন্দর্য আঁকতেন।
সাথীকে এসব কথা বোঝাতে বোঝাতে হঠাৎ আমার মাথাটা ঝিমঝিম করে উঠল। 17 বছর আগে ঠিক এই ছবিটার সামনে দাঁড়িয়ে মার্গারিট আমাকে কথাগুলোই বলেছিল। তাহলে আমি সেসব ভুলিনি, কিছুই ভুলিনি। আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছবির দেশে কবিতার দেশে। আজ ছিল 8ম পর্ব। আমার এই গল্প পাঠ আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আশেপাশে বন্ধু যারা আছে তাদের সবার সাথে শেয়ার করবেন, নতুন যারা শুনছেন সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে থাকবে এই গল্পের শেষ পর্ব। ধন্যবাদ।